লেজি নোন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন দুর্দান্ত গোয়েন্দা গোগোল, তার কাহিনী। আমরা শুনছি গোগোল চিক্কুশ নাগাল্যান্ডে। এই গল্পটি শ্রীযুক্ত সমরেশ বসুর লেখা। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা জেনেছি গোগোল তার বাবা মা এবং চিক্কুশকে নিয়ে জটু মামার সঙ্গে নাগাল্যান্ড চলেছে। লামডিং জংশনে গাড়ি দাঁড়ানোর পরে গোগোল দেখতে পায় কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। জটু মামাকে গোগোল জিজ্ঞাসা করে, এরা কারা? জটু মামা বলেছেন, এরা হচ্ছে কুকি নাগা, এসেছে হেনেমা থেকে। গেছল মাইবংয়ে তুলো বেচতে। হেনেমায় তুলো বেশ ভালো হয়, হাতে কিছু টাকা পয়সা আছে, তাই এদিকে একটু বেরিয়ে যাচ্ছে। গোগোল জিজ্ঞেস করল, ওরা আমাদের সঙ্গে ডিমাপুর যাবে না? না। জটুমামা হেসে বললেন, হ্যাঁ, তাতে ওদের অনেক ঘুরে যেতে হবে। কোহিমা থেকে হেনেমা অনেক দূর। গোগোল আবার জিজ্ঞেস করল, কুকি নাগা মানে কি? ওরা কি নাগা নয়? হ্যাঁ, ওরাও নাগা, তবে কুকি নাগা। জটু মামা গোগোলের হাত ধরে সরে এসে বললেন, এই নাগাদের মধ্যে অনেকগুলো ট্রাইব আছে, মানে উপজাতি, প্রায় 16টা, আর তাদের ভাষাও সব আলাদা। কেউ কারো ভাষা বিশেষ বুঝতে পারে না। পরে আমি তোমাকে নাগা উপজাতির নামগুলো সব বলবো। এরা হলো কুকি নাগা। তবে কোহিমায় তুমি সব থেকে বেশি যাদের দেখতে পাবে তারা হলো আঙ্গামি নাগা। কুকিদের থেকে আঙ্গামিরা অনেক বেশি আধুনিক আর শিক্ষিত। কোহিমা গেলেই সেটা দেখতে পাবে। গোগোল জিজ্ঞেস করল, আপনি কি ওদের সঙ্গে নাগা কথা বলছিলেন? জটু মামা মাথা ঝাঁকিয়ে হেসে বললেন, হ্যাঁ, না না, ওরা নিজেরাই আলাদা ট্রাইবের ভাষা জানে না। আমি কি করে কুকি নাগাদের ভাষা জানব? সকলের বোঝবার মতো একটা ভাষা এখানে চালু আছে, তাকে বলে নাগামিজ। তার মানে কিছু নাগা কমন শব্দের সঙ্গে এই অসমিয়া ভাষার একটা জগা খিচুড়ি। নাগামিজ কথাটা এসেছে বোধহয় নাগা আর আসামিজ থেকে। আমাদের বাঙালিদের আনাড়ি হিন্দির মতো বলতে পারো। এর কারণ হলো নাগাল্যান্ড একসময় ছিল আসাম রাজ্যেরই একটি জেলা। নাগারা সেটা পছন্দ করেনি। এই 1963-তে 1 ডিসেম্বর নাগাল্যান্ড একটা আলাদা রাজ্য হয়, যাকে বলা হয় ভারতবর্ষের 16th স্টেট। বুঝতে পারলি? গোকুল মাথা নেড়ে বলল, পারলাম। তার মানে নাগাল্যান্ড হয়ে গেল একটা আলাদা রাজ্য, এই যেমন বাংলা, বিহার, ওড়িশা, সেই রকম। গুড। জটু মামা মুখ তুলে দূরের দিকে তাকিয়ে বললেন, সিগন্যাল ডাউন হয়েছে, এবার গাড়ি ছাড়বে। চলো আমরা উঠে পড়ি, তারপরে বলছি। গোগোল জটু মামার সঙ্গে গাড়িতে নিজেদের কামরায় উঠল। দরজাটা ভেজানো ছিল। মা পাশ ফিরে শুয়ে আছে। বাবা পশ্চিম দিকে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। জটু মামা দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন। গোগোল মায়ের সিটে তাকিয়ে চিক্কুশকে দেখতে পেল না। ভাবল মায়ের শরীরের আড়ালে শুয়ে ঘুমোচ্ছে। এগিয়ে গিয়ে উঁকি দিয়ে দেখল, না, মায়ের শরীরের আড়ালে, কোলে কোথাও চিক্কুশ নেই। বাইরে তখন ঘণ্টা বেজেছে, হুইসেলের শব্দও ভেসে এলো। গাড়ি নড়ে উঠল। গোগোল বাবাকে জিজ্ঞেস করল, বাবা, চিক্কুশ কোথায়? বাবা মুখ ফিরিয়ে মায়ের আসনের দিকে আগে তাকালেন। বললেন, ও তো তোর মায়ের কাছেই ছিল, দেখেছিলাম। গাড়ি তখন চলতে আরম্ভ করেছে। গোগোল আবার মায়ের গায়ের কাছে গেল। কথাবার্তার শব্দে মায়ের ঝিমুনিও কেটে গিয়েছিল। চোখ মেলে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? চিক্কুশ কোথায় মা? গোগোল জিজ্ঞেস করল। মা নিজের আশেপাশে দেখে ধড়মড়িয়ে উঠে বসে বললেন, ও তো আমার গা ঘেঁষেই শুয়েছিল, কোথায় গেল?
গোকুলের মুখ শুকিয়ে গেল। বাবা বললেন, আশ্চর্য, ওরা যখন গাড়ি থেকে নেমে গেল আমিও তো তাই দেখলাম। চিক্কুস তোমার গা ঘেঁষে শুয়ে আছে। মা ভয় পেয়ে বলে উঠলেন, এই দরজাটা কি খোলা ছিল? না তো। জটু মামা বললেন, আর নিচু হয়ে মায়ের সিটের তলা দেখে মাথা নাড়লেন। না, ওখানেও তো ঢোকেনি। গোকুলের মনটাও অজানা আশঙ্কায় ভরে উঠল। ও বাবার সিটের তলায় নিচু হয়ে হুমড়ি খেয়ে পড়ল। মুখ তুলে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, এখানেও তো নেই। মা উৎকণ্ঠিত চোখে দরজার দিকে তাকিয়ে বললেন, এই দরজা খোলা পেয়ে বেরিয়ে যায়নি তো? অসম্ভব। জটু মামা জোরের সঙ্গে বললেন, আমি আগেই লক্ষ্য করে দেখেছি। চিক্কুস সিটের ওপর থেকে লাফিয়ে নিচে নামতে ভয় পাচ্ছিল। দরজা খোলা ছিল না, যদিও বা থাকতো প্ল্যাটফর্মের ওপর কখনোই লাফ দিত না। গোকুল তখন পাগলের মতো বাথরুমের দরজায় ছিটকিনি খুলে ফেলেছে। বাবা মা উঠে দাঁড়িয়েছেন, সকলের মুখেই উৎকণ্ঠা। গোকুলের মনে হলো ও কান্না চাপতে পারবে না। জটু মামা হঠাৎ হো হো করে হেসে উঠলেন। সকলের চোখ জটু মামার দিকে। তিনি হাসতে হাসতে বললেন, সত্যি চিক্কুসের সাহস বেড়ে গেছে, ও সিট থেকে লাফিয়ে নামতে পেরেছে। আমি তাই অবাক হয়ে ভাবছি, এই দুটো ছোট ব্যাগের মাঝখানে সাদা তোয়ালেটা নড়ছে কেন? বাবার দিকে সিটের একপাশে দুটো ব্যাগ রয়েছে, তার ধারেই সিটের নিচের দিকে ঢোকানো বড় দুটো স্যুটকেস। ব্যাগ দুটোতে ছোটোখাটো কাজের জিনিসপত্র। চিক্কুস একটা ব্যাগ থেকে ওপরে রাখা সাদা তোয়ালেটা তুলে নিয়ে সেটাতে কামড়াতে গিয়ে নিজেই তোয়ালে চাপা পড়ে গেছে। এখন তোয়ালের ভিতর থেকে নিজেকে বের করার চেষ্টা করছে। বাইরে একমাত্র সাক্ষী হিসাবে বেরিয়ে আছে তার লোমশ একটি পা। গোকুল ঝাঁপিয়ে পড়ে একটা ব্যাগ সরিয়ে দিল, তোয়ালেটা টেনে তুলতে গেল। চিক্কুস শুদ্ধ তোয়ালেটা উঠে পড়ল। ও তোয়ালেটা কামড়ে ধরে ঝুলছে। গোকুল হাসছে, কিন্তু ওর চোখে তখন জল এসে পড়েছে। মায়ের অবস্থাও একই রকম, হাসছেন, কিন্তু তাঁর চোখও ছলছল করছে। বাবা ধপাস করে সিটের ওপর বসে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে ধরলেন। বললেন, বাবা, একটা সামান্য প্রাণী এমন ওলট পালট কাণ্ড বাজিয়ে দিতে পারে, ভাবা যায় না। চিক্কুস না, ওর নাম রাখা উচিত লুক্কুস। জটু মামা বাবার পাশে বসে গোঁফে ডানা মেলে হেসে বললেন, হ্যাঁ, লুকোচুরি খেলতে গেলে ওর মতো লুকোবার জুড়ি মিলবে না। গোকুল তখন চিক্কুসের মুখ থেকে তোয়ালেটা ছাড়াবার চেষ্টা করছে। চিক্কুস সেটা ছাড়বে তো নাই, উল্টে গড়গড় শব্দ করে মাথা ঝাঁকিয়ে এমন ঝটকা মারতে লাগলো যেন বাঘ তার শিকার নিয়ে ছিনিমিনি খেলছে। মা এগিয়ে গিয়ে রাগের ভান করে বললেন, এই দেখি তোর কত তেজ হয়েছে, মেরে তোমার হাড় ভাঙব। মা বসে পড়ে চিক্কুসের চোয়াল ফাঁক করে ধরে তোয়ালে আটকে যাওয়া ওর দুধের দাঁত সরিয়ে আনলেন। গোকুল তোয়ালেটা টেনে নিল। মা চিক্কুসকে কোলে তুলে উঠে দাঁড়িয়ে ওর গালের দুপাশে আলতো করে চড় মেরে বললেন, আমার প্রাণ উড়িয়ে নিয়েছিলে তুমি, দুষ্টু কোথাকার। চিক্কুস তার জবাবে মায়ের হাতই কামড়ে ধরল। মা যতবার হাত ছাড়িয়ে নিতে গেলেন ওর জেদ যেন ততই বেড়ে গেল। মা আবার ধমক দিতেই চিক্কুস যেন একটু থমকে গেল। লোমের ভিতরে ওর কালো চোখের বিন্দু দুটো ঝকঝক করছে। হঠাৎ মুখ তুলে মায়ের চিবুক চেটে দিল। গোকুল হেসে বলল, হ্যাঁ, এখন তোমাকে ভোলাচ্ছে। জটু মামা বললেন, এই লাসা পপিগুলো ট্রেনিং পেলে দারুণ কাজ দিতে পারে। তিব্বতীরা ওদের নিয়ে শিকারে বেরোয়, কিন্তু মুশকিল হচ্ছে বরফের রঙে এমন মিলিয়ে যায় যে খুঁজে পাওয়াই দায়। গোকুলের মন এখন শান্ত। ও মায়ের পাশে বসে চিক্কুসকে মুখ নিচু করে বকুনি দিতে গেল। চিক্কুস অমনি ওর গালে আর মুখে চেটে দিল। জটু মামা হাতের ঘড়ি দেখে বললেন, এই আমরা প্রায় এসে গেছি,
ধানসিঁড়ি স্টেশন পেরিয়ে গেল, এরপরে রাঙাবাহার, তারপরেই ডিমাপুর। বাবা বলে উঠলেন, বাহ, নামটা তো বেশ, ধানসিঁড়ি। এই একমাত্র জীবনানন্দ দাশের কবিতায় এই কথা পেয়েছি। জটু মামা বললেন, এই ধান সিঁড়ি না, ওটা ধানসিঁড়ি। সেটা অবশ্য বোঝা যায় না, তবে একটা চন্দ্রবিন্দু লাগিয়ে দিতে অসুবিধে কী আছে? তারপরে রাঙাবাহার নামটিও চমৎকার। আর তারপরেই ডিমাপুর। মা বললেন, কোথাও কোনো মিল নেই। গোকুলের হাত তখন চিকুশের মুখের মধ্যে। ও বলে উঠল, অমিলের মধ্যেই নাকি মিল আছে। ক্লাসের আন্টি কবিতা বোঝাবার জন্য বলেছিলেন। বাবা ভুরু কুঁচকে গোগলের মুখের দিকে তাকালেন, তারপর জটু মামার মুখের দিকে তাকিয়ে হাসলেন। ডিমাপুর স্টেশনে টিকিট কালেক্টর গোগলের কোলে চিকুশকে দেখে ভুরু কুঁচকালেন। ওদিকে জটু মামার সঙ্গে এগিয়ে এলেন আসাম মেলের গার্ড। জটু মামা হাত রাখলেন গোগলের কাঁধের ওপর। টিকিট কালেক্টরের ভুরু জোড়াও সোজা হয়ে গেল। জটু মামা তাকে বললেন, এই আইন মাফিকই আনতে চেয়েছিলুম, গার্ড সাহেব নিজেই অন্যরকম ব্যবস্থা করলেন। টিকিট কালেক্টর বোধহয় বাঙালি, একগাল হেসে বললেন, আমি কি স্যার কিছু বলেছি? এই অনেক দিন পরে এলেন, অবশ্য রেলপথে। জটু মামা হাসতে হাসতে গার্ডকে ধন্যবাদ দিয়ে গোগলকে নিয়ে বেরিয়ে এলেন। কুলির মাথায় বড় বড় দুটো সুটকেস, বাবা মার হাতে দুটো ব্যাগ। স্টেশনের সামনে দাঁড়িয়েছিল একটাই মাত্র সাদা অ্যাম্বাসেডার, বাকি দুটো জিপ। অন্যদিকে দুটো ট্রাক অ্যাম্বাসেডারের সামনেই দাঁড়িয়েছিল। জিনের ট্রাউজার আর টাওয়েল গেঞ্জি গায়ে মাথায় টুপি পরা একটি 24-25 বছরের যুবক। জটু মামাকে দেখেই ছুটে এসে কপালে হাত ঠেকাল। জটু মামা তাঁর সেই নাগামিজ ভাষায় হেসে এই কী সব বললেন। তার মধ্যে কেবল এটাই বোঝা গেল, যুবকের নাম মাচু। মাচুও নাগামিজ ভাষায় কী সব জবাব দিল, আর গোগলের দিকে ছোট জলজলে চোখে তাকিয়ে দেখল। বিশেষ করে কয়েক সেকেন্ডের জন্য তার দৃষ্টি যেন চিকুশের দিকে থমকে রইল। জটু মামা বাবা মা আর গোগলের সঙ্গে মাচুর পরিচয় করিয়ে দিলেন। মাচু ঘাড় ঝাঁকিয়ে মাথা নিচু করে সবাইকে নমস্কার জানালো। তার চোখ ছোট, গালের হাড় উঁচু, রং হলদে আর তামাটে। পাহাড়ি ছাপ থাকলেও মাচু বেশ লম্বা। সাহেবদের মতো টুপি খুলে সম্মান দেখানো তাদের আদব নয়, তাই সে টুপি খুলল না। হাতে তার গাড়ির চাবি। কুলিদের ইশারা করে সে গাড়ির পেছনের কেরিয়ার খুলে দিল। জটু মামা বললেন, এই মিস্টার হারালু তার নিজের গাড়ি আর ড্রাইভার মাচুকে আজ সকালেই কোহিমা থেকে পাঠিয়ে দিয়েছেন। আজ আর আমাদের কোহিমায় ওঠা হচ্ছে না, থাকবার ব্যবস্থা হয়েছে ডিমাপুর PWD বাংলোয়, সেখানেও খবর দেওয়া আছে। বাবা বললেন, এমনিতেই ধুলোয় আর কয়লার ধোঁয়ায় আমাদের যা ছিঁড়ি হয়েছে, এখন আর একবার চান না করলে নয়, টায়ার্ড লাগছে। আজ কোহিমায় যেতে হলে কষ্টই হতো। জটু মামা গোগলকে নিয়ে গাড়ির সামনের আসনে বসলেন। গোগলের কোলে চিকুশ, বাবা মা বসলেন পিছনে। কুলিদের ভাড়া মিটিয়ে দেবার পরেই মাচু গাড়ি চালিয়ে দিল। বেলা প্রায় 5টা। দূরে আকাশের গায়ে পাহাড় দেখা যাচ্ছে। রাস্তাঘাটে ভিড় তেমন নেই। বেশ কয়েকটা মিলিটারি ট্রাক আর জোঙা জিপ দেখা গেল। হালকা অটোমেটিক গান হাতে একদল সৈনিক রাস্তার ধারে জঙ্গলের দিকে চলেছে। তখনও কিছু ইউনিফর্ম পরা মেয়ে বইয়ের ব্যাগ কাঁধে ঝুলিয়ে চলেছে। দেখলেই বোঝা যায় ওরা স্কুলের ছাত্রী এবং নাগা। গোকুল জিজ্ঞেস করল, জটু মামা, এখানে কি স্কুলে এখনও সামার ভ্যাকেশন হয়নি? আর ডিমাপুরে হয়তো শিগগিরই হবে, জটু মামা বললেন। তবে পাহাড়ের ওপরে স্কুলে সামার ভ্যাকেশন বলে কিছু নেই। সেখানে উইন্টারের ছুটি হলো সব থেকে লম্বা, কারণ ওখানে শীতটাই বেশি। গাড়ি এসে পৌঁছে গেল PWD বাংলোয়। দুটো শোবার ঘর, সঙ্গে বাথরুম, ব্যবস্থা চমৎকার। হাত মুখ ধোবার আগেই এসে গেল চা। সকলেই আরেকবার স্নান করলেন।
মা একটা তোয়ালে ভিজিয়ে ভালো করে নিংড়ে চিক্কুসকে মুছিয়ে দিলেন। গায়ে পাউডার ছড়িয়ে আরেক প্রস্থ ব্রাশ করা হলো। তারপরে জলখাবার এলো, পরোটা, আলুর দম আর মিষ্টি। জটু মামা আর বাবা বেরোবার কথা ভাবছিলেন, তার হলো না। হঠাৎ মেঘ করে বৃষ্টি নামল। মা বললেন, যাক বাবা, তবু একটু ঠান্ডা হলো। জটু মামা বললেন, পাহাড়ে বৃষ্টি নামলে মোটেই ভালো লাগবে না, বেড়ানোটা মার খেয়ে যেতে পারে, কিন্তু আমাকে যে একবার বেরোতেই হবে। মা জিজ্ঞেস করলেন, কেন? এই কোহিমায় যাবার আগে আমাদের একটা অনুমতিপত্র চায়, ওদের অফিসে একবার যেতেই হবে। ঠিক পাসপোর্ট ভিসা না হলেও অনুমতিপত্র ছাড়া যেতে দেবে না। সবাই আমার চেনা, আর অফিস এখন খোলাই পাবো। আমি একটু ঘুরে আসি। বাবার সঙ্গে যেতে চাইলেন। জটু মামা এই বৃষ্টিতে আর বাবাকে সঙ্গে নিতে চাইলেন না, একলাই বেরিয়ে গেলেন। ফিরে এলেন ঘণ্টাখানেক পরে, হাতে অনুমতিপত্র। রাতে খাওয়া দাওয়া রাইস চিকেন কারি দিয়ে ভালোই হলো। মা চিক্কুসকে রাত্রে দুধ খাইয়ে দিলেন। দেখা গেল চিক্কুস কার্পেটের বাইরে ঠান্ডা মেঝেই গা এলিয়ে আরামে শুয়ে পড়েছে। কারুরই আর জেগে থাকবার ইচ্ছে ছিল না। বাবা আর জটু মামা এক ঘরে ঘুমোতে গেলেন, মা আর গোগোল আরেক ঘরে, চিক্কুস তাদের সঙ্গে। পরের দিন ঘুম ভাঙল বেশ ভোরে। জটু মামা তাড়া লাগালেন, সব্বাইকে তৈরি হয়ে নিতে হবে, যত তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায় ততই ভালো। ডিমাপুর থেকেই স্নান সেরে জলখাবার খেয়ে এবার কোহিমা যাত্রা। রাস্তায় বেরিয়ে জটু মামা বললেন, হ্যাঁ মিস্টার হারালু, দেখছি গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে পেট্রোল দিয়ে দিয়েছেন। যাবার আগে আমরা একবার ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসেও ঘুরে যাব। মাচুকেও সেই কথা জানিয়ে দিলেন। সকাল তখন মাত্র 8টা। ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসে দারোয়ান আর বেয়ারা ছাড়া কেউ নেই। জটু মামা সেখান থেকে মিস্টার পুরকায়স্থকে টেলিফোন করলেন, জানিয়ে দিলেন আগামী সপ্তাহে ঠিক এই দিনে কলকাতার ফ্লাইটের জন্য তার 3টি ফুল আর 2টি হাফ টিকিট চাই। একটি হাফ টিকিট চিক্কুসের জন্য, সে কথাও জানিয়ে দিলেন। আর মোটামুটি একটা মাপ দিয়ে চিক্কুসের জন্য একটা খাঁচা তৈরি রাখার অনুরোধও জানালেন। কথাবার্তা শুনে আর জটু মামার মুখ দেখে বোঝা গেল সব ব্যাপারটাই ঠিক হয়ে গেছে। তিনি পুরকায়স্থকে অনেক ধন্যবাদ দিয়ে টেলিফোন নামিয়ে রেখে বেরিয়ে এলেন। গাড়ি ছুটল কোহিমার দিকে। সামনের আসনে জটু মামার সঙ্গে গোগোল, ওর কোলে চিক্কুস। বেশ খানিকটা সমতল পথে গিয়ে গাড়ি পাহাড়ের ওপরে উঠতে লাগলো। ডান দিকে একটা পাহাড়ি নদী আর বিরাট বড় বড় গাছপালায় ঘন অন্ধকার। পথে অনুমতিপত্র কেউ দেখতে চাইল না। জটু মামা গোগোলকে নাগাদের কিছু ইতিহাস শুনিয়ে দিলেন। যেমন নাগাদের প্রত্যেকটি ট্রাইবেরই ভিন্ন ভিন্ন ধারণা, কোথা থেকে তাদের জন্ম হলো। যেমন আঙ্গামি নাগাদের বিশ্বাস জ্যাজোমা গ্রামের কাছে একটা হ্রদ থেকে তাদের জন্ম। আবার কেউ বলে খনসা গ্রামের একটা গাছ থেকে তারা জন্মেছে। আবার এমন কথাও শোনা যায় খেজে খেনোমা গ্রামের বিরাট এক পাথরের চাঁই থেকেই তারা জন্মেছে। আসলে এসবই অনেকটা রূপকথার মতো। জটু মামা বললেন, এই যেমন ধরো কোনো এক সময়ে সেই পাথরের কাছে থাকতো এক বুড়ো বুড়ি। তাদের ছিল 3 ছেলে। রোজ তারা পাথরের ওপর ধান শুকোতো। সন্ধে হলে 1 বোঝা ধান শুকিয়ে 2 বোঝা করা হতো। কিন্তু একদিন 3 ছেলের মধ্যে লেগে গেল ঝগড়া। বাবা মা ভয় পেয়ে সেই পাথরের ওপর খড়ের আগুন জ্বালিয়ে দিল। যেমনি দেওয়া অমনি বাজ পড়ার মতো শব্দ করে সেই পাথর ভেঙে 2 টুকরো, আর তার ভেতর থেকে প্রকাণ্ড এক দৈত্য বেরিয়ে চলে গেল স্বর্গে। ফলে সেই পাথরের মহিমা খতম হয়ে গেল। 3 ভাই হয়ে গেল আলাদা। আর সেই 3 ভাইয়ের ছেলে মেয়েরাই নাকি পরে ভাগাভাগি করে হয়ে গেছিল আঙ্গামি, সেমা আর লোটা নাগা। আঙ্গামিরা নিজেদের বলে টেঙ্গিনা, সংখ্যায় তারাই বেশি। জটু মামা একটু থেমে আবার বললেন, এই যেমন ধরো মাউথান নাগা, সাধারণত তাদের মেমি নাগাই বলে। তারা থাকে মণিপুরের কাছে উঁচু জাফু পাহাড়ে।
তাদের ধারণা তাদের পূর্বপুরুষ হলো কেথেকুয়া। সে আর তার বউ নাকি দৈত্যবাঘ আর মানুষের পূর্বপুরুষ। তাদেরও 3টি সন্তান ছিল, একটি দৈত্য, একটি বাঘ আর একটি মানুষ। অবশ্য এদের মধ্যে শেষ পর্যন্ত মানুষ ভাইয়েরই জয় হলো, কারণ তার বুদ্ধি বেশি। এরাও আবার 2 ভাগে ভাগ হয়ে গেল, চেক্রিমা আর চেভোমা। তাদের থেকে আবার আর এক জাতি হলো বেরিচিমো। নাগাদের প্রত্যেকটা উপজাতিরই এরকম জন্মের ইতিহাস আছে। 16টা ট্রাইবের 16টা কাহিনী, আর ভাষাও আলাদা। এরকমই মিরি, সেমা আরও সব নাগা উপজাতি আছে, আর তাদের সমাজের রীতিনীতিও অনেক আলাদা। একসময় এরা নিজেদের মধ্যে লড়ত আর শত্রুর মুন্ডু কেটে নিয়ে গ্রামে গিয়ে উৎসব করত, যাকে বলে হেড হান্টিং। আর বীরত্ব দেখাবার জন্য শত্রুদের মুন্ডু বাড়ির মাথায় ঝুলিয়ে রাখত। ইংরেজরা আসার পরে হেড হান্টিং বন্ধ করে। এখন নাগা জাতি অনেক উন্নতি করেছে, শিক্ষায়, দীক্ষায়, সব কিছুতে। মিশনারিরা একটা খুব ভালো কাজ করেছে। নাগাদের কোনো অক্ষর ছিল না, মিশনারিরা ইংরেজিতে ওদের ভাষা লিখতে শিখিয়েছে। ফলে ইংরেজিটা এখন এরা অনেকেই বেশ ভালো জানে। মানুষ হিসাবে এরা খুব সরল, অতিথিপরায়ণ, দরাজ দিল। তাই বলে তুমি যদি ওদের কোনো কারণে ছোট করতে চাও, তাহলে ক্ষেপে একেবারে আগুন হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, তুমি প্রথম বুঝতে পারবে না এরা নিজেদের গায়ের শাল নিজেরাই বোনে। প্রত্যেক শালই আলাদা, আর শাল দেখলেই চেনা যায় কে কোন উপজাতির নাগা। এই পর্যন্ত বলে জটু মামা জিজ্ঞেস করলেন, এবার বলো তো, আমাদের মহাভারতের কোন বীর এখানে এসেছিলেন আর নাগা মেয়ে বিয়ে করেছিলেন? গোকুল সমস্যায় পড়ে গেল। মহাভারতের গল্প আওড়াতে লাগলো মনে মনে। বাবা মাও জটু মামার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। গোকুল মুখ ফিরিয়ে তাদের দিকে দেখল। বাবা মা দুজনেই মুখ টিপে হাসছেন। গোকুল বলল, বাবা তুমি জানো? বাবা বললেন, জানি, তবে নাগাল্যান্ডই সেই দেশ কিনা আমি বলতে পারি না। অর্জুন একবার নাগভূমিতে এসেছিলেন আর নাগকন্যা উলুপিকে বিয়ে করেছিলেন। কি ঠিক বললাম জটু? জটু মামা হেসে বললেন, আপনাকে আমি পরীক্ষা করব? দেখলাম গোকুল জানে কি না। গোকুল ভারী লজ্জা পেল। মহাভারত ও পড়েছে, তবে তেমন করে পড়া নেই। ইতিমধ্যে পাহাড়ের পথের চেহারাও বদলে গিয়েছে। সেই পাহাড়ি নদীটা কোথায় হারিয়ে গিয়েছে, পাহাড়ের গা বেয়ে গাড়ে উঠছে, আর চারদিকেই সবুজ উপত্যকার মতো পাহাড় নিচে নেমে গিয়েছে। কোথাও থাক দেওয়া চাষ, ছোট ছোট আল দিয়ে ঘেরা, কোথাও শুধুই পাহাড়ের ঢালু জমিতে চাষ। জটু মামা বুঝিয়ে দিলেন, আল ঘেরা ধাপে ধাপে নামা চাষকে বলে টেরাস কাল্টিভেশন, আর অন্যটার নাম হলো ঝুম চাষ। গোকুল একটা ব্যাপার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। ড্রাইভার মাচু প্রায়ই চিক্কুসের দিকে দেখছিল। ওর বোধহয় চিক্কুসকে খুব ভালো লেগেছে। ঘাসপানি নামে একটা জায়গায় গাড়ি থামিয়ে সকলেই চা খেলেন। গোকুল খেলো একটা বড় রাজভোগ। চিক্কুসও খাবার জন্য ভারী ছটফট করছিল। মা ওকে একটু জল দিলেন, কিন্তু চিক্কুসের নজর গোকুলের রাজভোগের দিকে। শেষ পর্যন্ত রাজভোগের একটু টুকরো রস নিংড়ে মা ওকে দিলেন। 10 মিনিট পরেই আবার যাত্রা। গাড়ির সামনে চিক্কুসের গরম লাগছে, তাই মা ওকে নিজের কাছে নিয়ে নিলেন। মাচু চিক্কুসের দিকে আবার দেখল আর হেসে নিজের ভাষায় জটু মামাকে কিছু বলল। গোকুল দেখল মাচুর কথা শুনে জটু মামার ভুরু দুটো কুঁচকে উঠল। তিনি পিছন ফিরে একবার চিক্কুসকে দেখলেন, মুখ ফিরিয়ে মাচুকে 2-1টা কি কথা বললেন। মাচু মাথা ঝাঁকালো। কিন্তু গোকুল দেখল জটু মামার মুখে কেমন একটা অস্বস্তি আর দুশ্চিন্তার ছায়া পড়ল। তিনি সামনের দিকে তাকিয়ে রইলেন। গোকুল মাচুর মুখের দিকে একবার দেখল, সে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে।
জটু মামা আরেকবার পিছন ফিরে মায়ের কোলে বসা রাস্তার দিকে মুখ করা চিক্কুসকে দেখলেন। মা বা বাবা কিছুই খেয়াল করলেন না। জটু মামা আবার সামনের দিকে তাকালেন। তার মুখে দুশ্চিন্তার ছায়াটা যেন আরও গাঢ় হলো। কিছুই বললেন না। গোকুলের মনে হলো কি একটা যেন ঘটে গেল। জটু মামার এরকম অস্বস্তি আর দুশ্চিন্তা ভরা মুখ ও একবারও দেখেনি। তার সঙ্গে মাচুর কি কথা হলো তাও বোঝবার উপায় নেই। কিন্তু মাচুর কথা শুনে এবং তিনি নিজে কি একটা বলার পরেই তার মুখ বদলে গেল। আর দুবার চিক্কুসের দিকে কেনই বা ওরকম করে তাকিয়ে দেখলেন তাও বোঝা গেল না। অথচ গোগল কিছু জিজ্ঞেস করতেও সাহস পাচ্ছে না। জটু মামা হঠাৎ গোগলকে চমকে দিয়ে বিড়বিড় করে কি যেন বলে উঠলেন। ওর মোটা ভুরু জোড়া বারে বারেই কুঁচকে উঠল। বেশ বোঝা গেল তিনি যেন দুশ্চিন্তায় কেমন গুম খেয়ে গিয়েছেন। গোকুল ভেবে পেল না মাচু এমন কি বলতে পারে যাতে জটু মামার মুখের চেহারা এরকম বদলে যায়। কোনো দুঃসংবাদ কি সে জটু মামাকে শুনিয়েছে? কহিমায় যার বাড়ি যাচ্ছে গোগলরা, তাদের কি কোনো খারাপ খবর আছে? তাই বা কেমন করে হবে? মাচু তো চিক্কুসের দিকে তাকিয়ে হেসে কি বলেছিল, আর জটু মামার ভুরু তখনই কুঁচকে উঠেছিল। অস্বস্তি আর দুশ্চিন্তা নিয়ে চিক্কুসকে তিনি দেখেছিলেন। মিনিট কয়েক পরেই জটু মামা হঠাৎ নিজের মনে হেসে উঠলেন, শব্দ করে নয়, শুধু তার বাটারফ্লাই কালো গোঁফের ডানা মেলে দিয়ে। চোখ মুখের অস্বস্তি আর দুশ্চিন্তাও কেটে গেল, ঠিক যেন ধাঁধার জবাব পেয়ে যাবার মতো। যেন কোনো ধাঁধায় পড়েছিলেন আর জবাব খুঁজছিলেন। জবাব পাওয়ার পরেই তার মুখের চেহারা আবার আগের মতো হয়ে গেল। বাইরের দিকে তাকিয়ে বললেন, জুবজা এসে গেল। জটু মামা জুবজার জ যেন ইংরেজি জেডের মতো শোনালো। তারপরে রাস্তার ধারে একটা বোর্ডে দেখতে পেল ইংরেজিতে লেখা আছে, কশন, জুবজা ব্রিজ ইজ অ্যাহেড। বানান লেখা রয়েছে ZUBZA। গাড়ি একটা ছোট সেতু পার হয়ে বাঁক নিল। জটু মামা সামনে হাত দেখিয়ে বললেন, ওই যে কহিমা দেখা যাচ্ছে। গোকুল সামনে তাকিয়ে দেখল পাহাড়ের গায়ে নিচু থেকে উঁচুতে ছড়িয়ে পড়া একটা শহর দেখা যাচ্ছে। পাহাড়ি শহর যেমন হয়, অনেক রং বেরঙের বাড়ি থাকে থাকে সাজানো, সবই যেন সাজানো খেলনার মতো। গোকুলের মনটাও তখন অনেকটা নিশ্চিন্ত, যদিও জটু মামার ভাবান্তরের ব্যাপারে কৌতূহল কিছুতেই কাটছে না। ও জিজ্ঞেস করল, কহিমা এখান থেকে আর কত দূর? তা প্রায় 13 কিলোমিটার হবে। জটু মামা হাতের ঘড়ি দেখে বললেন, এখন বেলা 10টা বাজে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসে না গেলে আর ঘাস পানিতে চা খেতে যেতে না নামলে এতক্ষণে আমরা নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমাতে পৌঁছেই যেতাম। আশা করছি 10টা 20-25 পৌঁছে যাব। গোকুলের এবার একটু শীত করতে লাগলো। পিছন ফিরে মাকে বলল, মা, আমাকে গরম কিছু গায়ে দিতে দেবে? মা একটা হাতা কাটা পাতলা সোয়েটার বের করে রেখেছিলেন। সেটা গোকুলের দিকে বাড়িয়ে বললেন, নাও, এটা তো আমি অনেক আগেই বের করে রেখেছি। আমারও যেন এবার একটু গা শিরশির করছে। বাবা বললেন, আমি তো একটুও শীতবোধ করছি নে। জটু মামার গায়ে পাতলা একটা হাওয়াই শার্ট। বললেন, মে মাসে কহিমায় আমি কোনো দিন গরম জামা পরিনি। আমার তো রীতিমতো গরম লাগে। তবে কহিমার নাগাদের দেখেছি, দিনই হোক আর রাত্রেই হোক, বেশিরভাগ লোক যা হোক একটা গরম জামা গায়ে রাখে। সেটাই উচিত বলে আমার মনে হয়, বাবা বললেন, আর মায়ের পাশের ব্যাগ থেকে একটা জহর কোট বের করে গায়ে দিলেন। আবার বললেন, এখানকার লোকেরাই একমাত্র বোঝে এখানে কিভাবে থাকা উচিত। গোকুল পাতলা হাতকাটা সোয়েটারটা মাথা গলিয়ে পরে নিয়ে বলল, আমি কিন্তু রাস্তায় আসতে যত এদেশের লোক দেখলাম, সকলের গায়েই গরম জামা রয়েছে। গাড়ি এখন ক্রমেই আরও ওপরে উঠছে। কোহিমা শহর আরও স্পষ্ট হয়ে উঠছে।
শহরের নিচের দিকে আঁকা বাঁকা রাস্তায় চলন্ত গাড়িগুলোকে অনেকটা টয় গাড়ির মতো দেখাচ্ছে। মাঝে মাঝে চোখে পড়ছে দু একটা বড় বড় বাড়ি, জলের ট্যাঙ্ক, কিছু কিছু বাড়ির মাথা কাঁচের মতো চিকচিক করছে। দেখলেই বোঝা যায় ওগুলো টিনের চাল। গোগলের হঠাৎ মনে হলো, চিক্কুসে ঠান্ডা লাগবে না তো? কথাটা বলতেই সবাই হেসে উঠলেন। জটু মামা বললেন, হে 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 হে, আরে চিক্কুস হচ্ছে বরফ দেশের জীব, পায়ের নখ দিয়ে বরফ খোঁড়ে, যত ঠান্ডা পাবে ও ততই আরামে থাকবে। গোগল লজ্জা পেল। মিস্টার চিত্রকরের কথা মনে পড়ল। তিনি বলেই দিয়েছিলেন, কলকাতার গরমে চিক্কুসের কষ্ট হবে। জটু মামার হিসাবে ভুল নেই। 20 মিনিটের মধ্যেই গাড়ি পাহাড়ি শহর কোহিমার রাস্তায় এসে পড়ল। হুইসেল বেজে উঠতেই গোগলের চোখ গেল ট্রাফিক পুলিশের দিকে। দেখেই বোঝা যায় নাগা ট্রাফিক পুলিশ, সাদা পোশাক, মাথায় টুপি। কলকাতার ট্রাফিক পুলিশের মতো নয়। এদের হাত দেখানোর ভাবভঙ্গি, ফিরে দাঁড়ানো আর তাকানো সবই যেন খুব চটপট স্মার্ট ভাবে। আর প্রত্যেকটা গাড়ির যাত্রীদের যেন তারা চিলের মতো চোখে লক্ষ্য করছে। গোগলের সেরকমই মনে হলো। এ কথাও মনে হলো, গোগল নিজে ট্রাফিক পুলিশ হলে হয়তো এই রকমই দেখত, কেননা সব দিকে লক্ষ্য রাখতে ওরও খুব ভালো লাগে। রাস্তা দিয়ে যারা চলেছে তারা প্রায় সকলেই নাগা পুরুষ আর মহিলা। 2-4 জন পাগড়িধারী গোঁপ দাড়িওয়ালা শিখ ছাড়া অন্য অঞ্চলের লোক যেন চোখেই পড়ছে না। পুরুষ যে বয়সেরই হোক, প্রত্যেকের গায়ে প্রায় শাল রয়েছে। লাল আর কালো চওড়া ডোরাকাটা শালের কালো ডোরার গায়ে লাল কাজ করা। গরমের সময় বলেই বোধ হয় কারোর গায়ে শাল আষ্টে পৃষ্ঠে জড়ানো নেই, ঘাড়ের এক পাশ বা দুপাশ দিয়ে ঝুলছে। মেয়েদের বেশিরভাগের গায়ে শাল নেই, যাও বা আছে সেগুলো কলকাতার লেডিস শালের মতোই। মেয়েদের বেশিরভাগের গায়ে রঙিন স্কার্ট আর জামা। কয়েকজনকে দেখা গেল তাদের পোশাক একেবারে অন্যরকম। হাঁটুর ওপর থেকে কোমর পর্যন্ত জড়ানো অনেকটা শালের মতো কাপড়, আর এক টুকরো শাল, সেটা কোমরের থেকে গুঁজে পিঠের দিকে জড়িয়ে বাঁধা। মাথাতেও সেই রকম ফেটি জড়ানো, গলায় গোছা গোছা পাথরের মালা, হাতে কানেও অলংকার, আর পিঠে বেতের একটা ঝুড়ি, নয়তো ঝুড়ির বদলে শিশু। পিঠে শিশু ঝুলিয়ে নিয়ে পথ হাঁটতে সাঁওতালদেরও দেখা যায়। তবে এদের ফর্সা পা আর পায়ের গোছগুলো বেশ মোটা। কিন্তু জটু মামা বলেছিলেন, শাল দেখলেই কোন ট্রাইবের নাগা তা চেনা যায়। গোগল দেখল কিছু কিছু পুরুষ নাগা হাসপাতালের লাল কম্বলের মতো কেবল লাল শালি গায়ে জোরে ঘুরছে। বাস, ট্রাক, প্রাইভেট গাড়ি আর জিপ ছুটছে পথে পথে। গোগল জিজ্ঞেস করল, এই জটু মামা, টকটকে লাল শাল যারা পড়েছে তারা কোন ট্রাইব? জটু মামা বললেন, এরা যে কোনো ট্রাইবই হতে পারে, তোমার লক্ষ্য পড়েছে ঠিকই। লাল শাল দেখে বিশেষ কোনো ট্রাইবকে চেনা যায় না, কারণ ওগুলো সরকারি শাল, মানে সরকার থেকে দেওয়া শাল। এরা ছোট দরে সরকারি কর্মচারী। অনেক সময় গরিবদেরও এরকম শাল দান করা হয়। তবে কোহিমাতে 5 মিশালি নাগা আছে ঠিকই, কিন্তু এখানে বেশিরভাগ আঙ্গামি নাগারাই থাকে। ধীরে রাস্তা থেকে গাড়ি ডান দিকে মোড় নিয়ে ওপরের দিকে উঠতে লাগলো। লোকজন কম, গাড়িও কম, রাস্তা পরিষ্কার, বাড়িগুলো সুন্দর বাংলোর মতো। রাস্তার ধারে পাহাড়ের গায়ে বুনো গোলাপ ছেয়ে আছে, বড় বড় গাছে ঝুলছে অর্কিড। কিছুটা উঠে গাড়ি 2-3টে বাঁক ঘুরে আবার নামতে লাগলো। নামতে নামতে একটা বাড়ির খোলা গেটের ভেতর দিয়ে ঢুকলো। জটু মামা বললেন, হ্যাঁ, আমরা মিস্টার হারালুর বাংলোয় এসে গেছি। শেষ হলো 3য় পর্ব। 4র্থ পর্ব খুব তাড়াতাড়ি দেব। আপনারা প্রত্যেকটি পর্ব মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। গোগল আমাদের ছোটোবেলার সঙ্গী, সেই গোগলকে ফিরে দেখতে আমারও খুব ভালো লাগছে। এই গল্পটি, অর্থাৎ এই উপন্যাসটি আমি অনেক ছোটোতে পড়েছিলাম, আবার আপনাদের শোনাতে খুবই ভালো লাগছে।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।